নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম গোয়েন্দা চরিত্র কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের হোসবাসপুরে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিশোর কর্নেল সমগ্র 4র্থ খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প হিটাইট ফলক রহস্য। আজ থাকলো অন্তিম পর্ব। শ্মশান গুহার বিভীষিকা। ফকির সাহেব ওরফে ডক্টর আহমেদের কাছে জানা গেল কাল বিকেলে কর্নেল খাঁ ওকে মুক্তি দিয়েছিলেন। উনি তার গুহার আড্ডায় ফেরার পথে কিষান চাঁদের হাতে বন্দী হন। বুদ্ধিমানের মতো তিনি ওদের সাহায্য করতে রাজি হয়েছিলেন, নইলে প্রচণ্ড নির্যাতন করে ওরা তাকে মেরে ফেলত। এখানে ওই খাড়ি মতো জায়গায় উঁচু 300 ফুট যে পাথরের দেওয়াল দেখা যাচ্ছে, তার গায়ে 200 ফুট উঁচুতে একটা গর্ত আছে। এই গর্তটা একটা গুহার পথ, কিন্তু নিচে সিন্ধু নদের জল ওখানে সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ছে, তাই ওখানে কোনো নৌকা নিয়ে যাওয়া অসম্ভব। গেলেও খাড়া পাথরের দেওয়াল বেয়ে উঠে গর্তে পৌঁছানো দুঃসাধ্য। তাই কিষানচাঁদকে উনি পরামর্শ দিলেন, যদি দেওয়ালটার ওপর থেকে দড়ি ঝুলিয়ে সেই দড়ি বেয়ে কেউ নামতে পারে, তাহলে 100 ফুট নিচে গর্তটায় পৌঁছতে পারবে। এ কাজ দক্ষ পর্বতারোহীর। ওদের দলে তেমন কেউ নেই, তাই সেই দুপুর থেকে গর্ত খুঁড়ে ডিনামাইট ভরে দিয়েছিল কিষানচাঁদ। কিছুক্ষণ আগেই আমরা সেই ডিনামাইটের বিস্ফোরণ টের পেয়েছি। দেওয়ালটা উড়ে গেছে, গুহার ছাদে ফাটল ধরেছে। সেই ফাটল দিয়ে কিষানচাঁদ নেমে গেছে একা। সঙ্গীদের বলে গেছে 1 ঘন্টার মধ্যে আমি না ফিরলে এই ফকিরকে জবাই করবে। এখনো কিষানচাঁদ ফেরেনি। ওদিকে চাতালে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ ফকির সাহেবের চোখে পড়েছিল একদল মিলিটারি সেপাই পাথরের আড়ালে বসে আছে। তখন তিনি শয়তানগুলোকে কথায় কথায় ভুলিয়ে রাখেন এবং ওই কেরামতি দেখান। সেই সঙ্গে সেপাইদের এগিয়ে আসতেও ইশারা করেন। কর্নেল কামাল খাঁ বন্দীদের ট্রাকে তুলে চালান করে ফিরে এলেন। এখন আলো আর নেই, ধূসরতা ঘনিয়ে উঠেছে। উনি এসেই বললেন, কিষানচাঁদ তো নেই ওদের দলে। ফকির সাহেব বললেন, চলুন আপনাদের কিষানচাঁদের কাছে নিয়ে যাই, কিন্তু তার আগে বলুন আপনারা এভাবে এখানে হঠাৎ এসে পড়লেন কোন সূত্রে? জবাব দিলেন ডক্টর তীরকে। সে ভারী অদ্ভুত যোগাযোগ বলতে পারেন। রাজা হেহয়ের ঘোড়ার কপালে যে ব্রোঞ্জের চাকতি ছিল, সেটা নিশ্চয়ই আপনি পাথরের সিন্ধুকে দেখেছিলেন। দেখেছিলুম, কিন্তু আমি ও নিয়ে আর মাথা ঘামাতে চাইনি। ঈশ্বরের দিকে যে মন ফিরিয়েছে, তার কাছে আর ওসব জিনিসের কতটুকু মূল্য ডক্টর তীরকে? তা ঠিক। এবারে ব্যাপারটা শুনুন তাহলে। ওই চাকতিটা একটা হিটাইট সিলমোহর, হিটাইট লিপি আছে ওতে। বলেন কি, ব্রহ্মাবর্তরাজের ঘোড়ার সাজে হিটাইট লিপি? হ্যাঁ, যাই হোক, হঠাৎ আমার মনে পড়ে গিয়েছিল একটা হিটাইট ফলকে সিন্ধু নদ অঞ্চলের সূর্য পূজারী সম্প্রদায়ের উল্লেখ আছে। তারা মৃতদেহের কবর দেয় এবং প্রতিটি কবরে পাথর পুঁতে খাড়া করে রাখে। তারা ঘোড়া আমদানি করে হিটাইট দেশ হাট্টি, বর্তমানে সিরিয়া থেকে। মহেঞ্জোদারোবাসীরা অবশ্য ঘোড়া তাদের কাছে দেখে থাকবে, কিন্তু ঘোড়া তারা যে কারণেই হোক পছন্দ করেনি। হয়তো ঘোড়ার পিঠে চাপা পাপ ভাবত। লাঙল বা গাড়ি টানতে তো বলদই যথেষ্ট। আমি তাই ডক্টর করিমকে জিজ্ঞেস করলুম,
সিন্ধু নদের তীরে তেমন কোনো গোরস্থান আছে নাকি? উনি বললেন, হ্যাঁ আছে। তখন ঠিক হলো আমরা সেখানে গিয়ে খোঁজাখুঁজি করব। সেই সময় কর্নেল কামাল খাঁ জানালেন কিষান চাঁদের দল দুহালায় রওনা হয়ে গেছে। ওর দলে সরকারি গোয়েন্দা আছে, সেই খবর দিয়েছে। তখন আমরা বুঝলুম আমাদের অনুমান সঠিক। কিষান চাঁদ কিভাবে এসব জানতে পেরেছিল কে জানে। কর্নেল কামাল খাঁ বললেন, লারকানা জাদুঘরের সহকারী ডিরেক্টর আরশাদ হোসেন কিষান চাঁদের পরামর্শদাতা। ফিরে গিয়েই ওকে আমি গ্রেপ্তার করব। এবার চলুন ফকির সাহেব, অন্ধকার হয়ে এলো যে। ফকির সাহেব পা বাড়িয়ে বললেন, চলুন, কিন্তু সাবধান, আলো জ্বালাবেন না। আমি গোপনে একটা পথে আপনাদের এই গুহায় নিয়ে যাব। শুধু মনে রাখবেন কিষান চাঁদ খুব ধূর্ত এবং ভীষণ হিংস্র। ফকির সাহেব আগে, তার পিছনে কর্নেল কামাল খাঁ, তার পিছনে ডক্টর করিম, তারপর একে একে ডক্টর তীরকে, কর্নেল সরকার এবং আমি সবার পিছনে। অন্ধকার খুব একটা ঘন হয়নি। তাছাড়া আর চতুর্থী, চাঁদের জ্যোৎস্না ফুটেছে, অসুবিধা হচ্ছিল না। উপরে উঠে সমতল একটা জায়গা পাওয়া গেল। ততক্ষণে চাঁদের আলো বেশ পরিষ্কার হয়েছে। এক ফাঁকে ফিসফিস করে কর্নেলকে জিজ্ঞেস করলুম, ব্রোঞ্জের চাকরিতে কি সত্যি গুপ্তধনের খোঁজ আছে? কর্নেল ফিসফিস করে বললেন, ভাগ চাই নাকি তোমার? পাবে, কথা দিচ্ছি। রাগে মুখ দিয়ে কথা বলল না। আমি কি গুপ্তধনের লোভে ঘুরে বেড়াচ্ছি এদের সঙ্গে? অদ্ভুত বললেন তো। কাঁটা ঝোপগুলো এড়িয়ে সাবধানে অনেকখানি যাওয়ার পর ফকির সাহেব দাঁড়ালেন। সামনে আবার একটা প্রাগৈতিহাসিক কবরখানা মনে হলো। সার সার চ্যাপ্টা উঁচু পাথরের চাই পোতা আছে। ফিকে জ্যোৎস্নায় ভূতের মতো দাঁড়িয়ে আছে সেগুলো। আগে না দেখা থাকলে ভয়ে ভিড়মি খেত। ফকির সাহেব ইশারায় সেই কবরখানায় ঢুকতে বলে এগিয়ে গেলেন। মাঝামাঝি গিয়ে একখানে একটা পাথরের সামনে দাঁড়ালেন। ফিসফিস করে বললেন, এখানেই। তারপর পাথরের চাইটা অক্লেশে দুহাতে উপড়ে ফেললেন। এই যে দৈত্য দানবের কীর্তি! আমরা সবাই হতভম্ব হয়ে গেছি। কেউ কেউ অস্ফুট স্বরে বিস্ময়সূচক শব্দও করেছেন। তাই ফকির সাহেব বললেন, এই পাথরগুলো কাঠের তক্তার মতো হালকা, এক বিশেষ ধরনের পাথর, অথচ ভারী মজবুত। দুহালা এলাকার লোকেরা বলে চাঁদের পাথর। সূর্যদেব পুজোয় খুশি হয়ে নাকি ওদের পূর্বপুরুষদের এইসব পাথর চাঁদ থেকে পাঠিয়ে দিতেন, পরীরা বয়ে আনত। অবশ্য কেউ মারা গেলে তবেই। যাকে নিচের এই বেদিটার তলায় সুড়ঙ্গ পথ আছে বলে উনি বেদির মতো চারকোনা একটা হালকা পাথর একইভাবে তুলে পাশে রাখলেন। বেদির মধ্যে পাথরের চাই বসানোর গর্ত রয়েছে। ফকির সাহেব বললেন, সাবধান, আলো জ্বালাবেন না কেউ। ভেতরে কিষান চাঁদ কোথায় আছে আমরা জানি না। সিঁড়ি বেয়ে নামবেন একে একে। প্রত্যেকের পিঠে হাত রাখবেন। গর্তটা কোনো মতে একজন ঢোকার মতো। কর্নেল ফিসফিস করে বললেন, জয়ন্ত, ইচ্ছে না করলে তুমি অপেক্ষা করতে পারো এখানে। বললুম, পাগল, একা এই ভূতের রাজ্যে বসে থাকার চেয়ে পাতালে আপনাদের সঙ্গে গিয়ে মরা ঢের ভালো। একে একে সবাই অদৃশ্য হলেন। তারপর কর্নেলের পিছনে আমিও নেমে গেলুম। কেমন একটা বাসি ধূপধুনোর গন্ধ যেন। কুয়োর মতো সুরঙ্গের সিঁড়ি বেয়ে নামছি তো নামছি। ঠাসা অন্ধকার, সংকীর্ণ জায়গা, দম আটকে যাচ্ছিল। কতক্ষণ পরে টের পেলুম মেঝের মতো মসৃণ চওড়া একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। হঠাৎ সামনে দূরে কোথাও এক ঝলক আলো জ্বলেই নিভে গেল। ফকির সাহেব ফিসফিস করে বললেন, আবার সবাইকে ছুঁয়ে পা বাড়ান, আমি আগে থাকছি। এবার মেঝের মতো সমতল জায়গায় হেঁটে চলেছি পরস্পরকে ছুঁয়ে। কখনো ডাইনে কখনো বাঁয়ে ঘুরে ঘুরে অনেকখানি যাওয়ার পর সবাই দাঁড়ালাম। কোথায়
খস খস শব্দ হচ্ছে। শব্দটা বাড়তে থাকলো। তারপর উপর্যুপুরি বন্দুকের আওয়াজে গুহার স্তব্ধতা চুরমার হয়ে গেল। তারপর একটা অমানসিক আর্তনাদ অথবা গর্জন শোনা গেল। ওটা যে মানুষের গলার নয় তা ঠিকই, কিন্তু অমন কানে তালা ধারানো ভয়ঙ্কর চিৎকার কোন প্রাণীর? অমনি ফকির সাহেব চাপা গলায় বলে উঠলেন, সর্বনাশ, শ্মশান গুহার দানবটা জেগে গেছে। পালিয়ে আসুন, পালিয়ে আসুন, যে পথে এসেছি সেই পথে। একটা হুড়োহুড়ি পড়ে গেল। ঝোঁকের মাথায় কর্নেল কামাল খান টর্চ চালালেন। ফকির সাহেব বললেন, আলো নয়, আলো নয়, আমার পিছু পিছু সেইভাবে চলে আসুন সবাই। আমি সবার পিছনে হুড়োহুড়ি করে উঠতে গিয়ে পড়ে গেলুম। তারপর গড়াতে গড়াতে আবার মেঝে। কর্নেল কি টের পেলেন না? পায়ের শব্দ উপরের দিকে মিলিয়ে গেল দ্রুত। সেদিনকার চোট খাওয়া জায়গাতেই আবার চোট পেয়েছি। গোড়ালি দুমড়ে গেছে, উঠতে দেরি হল। তারপর আর কিছুতেই সিঁড়িটা খুঁজে পেলাম না। যেদিকে যাই দেওয়ালে বাধা পাই। শেষে এক জায়গায় ফাঁক পেয়ে পা বাড়ালুম, কিন্তু সেখানে সিঁড়ি নেই। এদিকে পিছনে আবার বন্দুকের প্রচন্ড আওয়াজ আর সেই অমানসিক গর্জন বা আর্তনাদ শোনা যাচ্ছে। পাগলের মতো খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে চললুম। কিছুটা যাওয়ার পর মনে হলো ধুলোবালির মধ্যে হাঁটছি। গলা শুকিয়ে গেছে, আতঙ্কে থরথর করে কাঁপছি। শেষ পর্যন্ত মরিয়া হয়ে রিভলভার বের করলুম এবং দেশলাই বের করে চালতেই দেখি আমি কালো ছাইগাদায় হাঁটু পর্যন্ত ডুবিয়ে দাঁড়িয়ে আছি। তাহলে এই সেই মামদো ভূতের আড্ডা শ্মশান গুহা। এখান থেকে বেরোতে পারলে আমাকেও সবাই মামদো ভূত ভেবে বসবে, তাতে কোনো ভুল নেই। অসহায় হয়ে দাঁড়িয়ে আছি তো আছি। এই নিশ্ছিদ্র অন্ধকারে আবার কোথায় যেতে কোথায় গিয়ে পড়বো ভেবে পা বাড়াতে সাহস হচ্ছে না। ওদিকে গুলির শব্দ ও গর্জন বা আর্তনাদটা আবার থেমেছে। মনে হচ্ছে কিষান চাঁদ কিংবা সেই অজ্ঞাত দানবের লড়াই শেষ হয়েছে এতক্ষণে। কে জিতেছে কে জানে। আমি মনে জোর আনার চেষ্টা করতে থাকলুম। কতক্ষণ দাঁড়িয়েছিলুম জানি না। হঠাৎ পিছন থেকে আমার গায়ে টর্চের আলো পড়লো। ঘুরেই রিভলভারটা বাঁকিয়ে গর্জে বললুম, কে তুমি? আমার পিছন থেকে চাপা অট্টহাসি হাসলো কেউ। কি পুরো ঘুঘুর বাচ্চা, তুমি কেমন করে শ্মশান গুহার ছাইগাদায় এসে জুটলে হে? তোমার বুড়ো ঘুঘুটি কোথায়? তার সাঙ্গপাঙ্গ টিয়া বুলবুলি আর সেই হুতুম পেঁচাটা কোথায়? আর একটা কথা বললে গুলি ছুড়বো, তার আগে তোমার মুন্ডু উড়ে যাবে। দেখতে পাচ্ছ না, এটা একটা স্টেন গান। এবার লক্ষ্য করলুম আলোর সামনে কালো একটা নল আমার দিকে তাক করা আছে। বললুম, তুমি কি কিষান চাঁদ? রিভলভার ফেলে দাও আগে, তারপর কথাবার্তা হবে। যদি না ফেলি, মুন্ডুটি হারাবে। রেডি, 1 2 3। রিভলভার ফেলে দিলুম। ছাইগাদায় ডুবে গেল। কিষান চাঁদ এসে পায়ে ছাই সরিয়ে সেটা তুলে নিল। দেখলুম ওর জামা প্যান্টে রক্ত লেগে আছে। রক্তগুলো ওর নিশ্চয়ই নয়, কারণ ওকে আহত বলে মনে হচ্ছে না। সে আমার জামার কলার খামচে ধরে হিড়হিড় করে টেনে নিয়ে চললো। পায়ের ব্যথার কথাও ভুলে গেল। নির্ঘাত শয়তানটা আমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে। নিচু ছাদওয়ালা একটা করিডোরের মতো জায়গা পেরিয়ে একটা প্রশস্ত ঘরে পৌঁছলুম। সেখানে দেখি অনেক মাটির জ্বালা রয়েছে। গুপ্তধন নাকি? পরক্ষণে বুঝলুম সব ছাই ভর্তি অস্থিভস্য। কত হাজার হাজার লোকের অস্থিভস্য কে জানে। মনে হলো একটু আগে যে ঘরে ঢুকে পড়েছিল সে ঘরের জ্বালাগুলো কেউ ভেঙে ফেলেছে বলে ছাই ঘরময় ছড়িয়ে আছে। কিষান চাঁদ এবার পকেট থেকে একটা মোম জ্বালালো। একটা জ্বালার মুখে রেখে টর্চ নেভালো। তারপর বাঁকা হেসে বলল, এবার খবর বলো হে খুদে ঘুঘু। বললুম, খবর সাংঘাতিক। তোমার দলবলকে মিলিটারিরা গ্রেপ্তার করে চালান দিয়েছে। এবার তোমার সেই দশা হবে।
চারিদিক মিলিটারিরা ঘিরে রেখেছে। কিষান চাঁদ একটু ভরকে গেল যেন, ভুরু কুঁচকে বলল, তাই নাকি? হ্যাঁ, আর তোমার পরামর্শদাতা মুরব্বী লারকানা জাদুঘরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকেও এতক্ষণে গ্রেপ্তার করা হয়েছে। কিষান চাঁদ কি যেন ভাবলো, তারপর বলল, সেদিন প্লেনে আস্তে আস্তে তোমার প্রতি আমার স্নেহ জন্মে গিয়েছিল, নয়তো এতক্ষণ তোমাকে বাঁচিয়ে রাখতো না। তাছাড়া তুমি সাংবাদিক, সাংবাদিক মারা আর ছুঁচো মেরে হাত বন্ধ করা একই কথা। যাকে আমার এই ব্যবহারের বিনিময়ে তোমার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আলবাত করছি, আমি কৃতজ্ঞ ডক্টর অনিরুদ্ধ যোশী। কিষান চাঁদ বাঁকা হেসে বলল, ডক্টর অনিরুদ্ধ যোশীকে তোমার মনে ধরেছিল দেখছি। আমাকে কিন্তু অদ্ভুত মানিয়েছিল। দারুণ, আমি তো একটু ধরতেই পারিনি। কিষান চাঁদ লাখে একটাই জন্মায় হে ছোকরা। যাকে এবার তোমাকে নিয়ে কি করব একটু ভাবা যাক। বলে সে পকেট থেকে সিগারেট বের করলো, ভাবতে থাকলো। বলল, আমি আপনাকে ডক্টর যোশী বললে কি রাগ হবে কিষান ভাই? তুমি আমাকে ভাই বলছো? কেন বলবো না, আমাকে এতক্ষণ বাঁচিয়ে রেখেছেন, আমি কি অকৃতজ্ঞ? তুমি এবার পথে এসেছো দেখছি। তা আমাকে ডক্টর যোশী বললে আপত্তি করবো না। পুনার ডক্টর যোশীর সঙ্গে আমার কি সম্পর্ক জানো? আমরা দুজনে স্কুল কলেজে সহপাঠী ছিল। সে আমার ঘনিষ্ঠ বন্ধু, আমাদের দুজনের চেহারাতেও দারুণ মিল। যাকগে সে কথা। শোনো, তোমাকে আমি মুক্তি দেব একটা শর্তে। বেশ, বলুন। হে হয় রাজার ঘোড়ার সেই ব্রোঞ্জের চাকতিটা আমার চাই। কিন্তু আমি কোথায় পাবো? আমার কাছে তো ওটা নেই। তুমি এই কাগজে নিজের হাতে লেখো, আমি বন্দি আছি। আমার মুক্তিপণ হিটাইট ব্রোঞ্জ চাকতি। পত্রবাহকের হাতে না দিলে আগামী ভোর 6টায় এরা আমাকে মেরে ফেলবে। নিচে নাম সই করে তারিখ দাও। আমার লোক এটা আজ রাতে তোমার কর্নেল সাহেবের কাছে পৌঁছে দেবে। চাকতি কোথায় কিভাবে পৌঁছে দিতে হবে সেসব আলাদা চিরকুটে লিখে দেব। বাকি যা করার আমি করব। নাও লেখো। সে পকেট থেকে একটা নোট বই বের করে কাগজ ছিঁড়ল এবং একটা ডট পেন দিল। আমি কথাগুলো লিখে সই করে দিলুম, তারিখও দিলুম। এবার কিষান চাঁদ জালার উপর রাখা একটা হ্যাভারস্যাক থেকে মোটা নাইলনের রসারসি বের করলো। বুঝলুম, দেওয়াল বেয়ে এই গুহায় ঢোকার জন্য দরকার হবে বলে দড়ি এনেছিল সে। দড়িতে আমার হাত দুটোকে পিঠ মোড়া করে বাঁধলো। তারপর বলল, চলো তোমাকে ভালো জায়গায় রেখে আসি। এখানে থাকলে তো তোমার স্যাঙাতরা এসে তোমাকে উদ্ধার করে ফেলবে। এক হাতে টর্চ আর আমার রিভলভার, অন্য হাতে স্টেন গানের নল আমার পিঠে ঠেকিয়ে সে আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে চলল। আবার একটু নিচু ছাদওয়ালা সংকীর্ণ করিডোরের মতো জায়গা পেরিয়ে গেল। এতক্ষণে মনে হলো অজস্র ঘর ও করিডোরওয়ালা গুহাটা প্রাকৃতিক গুহা নয়, প্রাগৈতিহাসিক যুগের মানুষরা বানিয়েছিল। এখানেই তারা সম্মানিত লোকেদের অস্থিভস্য এনে জ্বালায় রেখে দিত। এবার যে চওড়া ঘরে ঢুকলুম, সেই ঘরের মেঝের দিকে তাকিয়ে আঁতকে উঠতে হলো। একটা অক্টোপাসের গড়নের মতো জানোয়ার রক্তাক্ত শরীরে পড়ে আছে। বললুম, ওটা কি প্রাণী? ওটার সঙ্গেই কি আপনি লড়াই করছিলেন তখন? কিষান চাঁদ খুশি হয়ে বলল, হ্যাঁ, দেখতে পাচ্ছ ওটার কি দশা হয়েছে। প্রাণীটার নাম কি ডক্টর যোশী? কিষান চাঁদ আরো খুশি হয়ে বলল, ওটা অধুনালুপ্ত প্রাগৈতিহাসিক জীব হেক্টোপাস। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ। হেক্টোপাস নামে এই প্রাগৈতিহাসিক জন্তুটি রক্তাক্ত শরীর থেকে বিশ্রী দুর্গন্ধ বেরোচ্ছিল। সেই ঘরেই যদি আমাকে বন্দি করে রাখে তাহলে বমি করতে করতে নির্ঘাত মারা পড়ব। কিন্তু কিষান চাঁদ আমাকে সেই ঘর থেকে আরেকটা ঘরে নিয়ে গেল। এই ঘরের ছাদের ফাটল দিয়ে আকাশ দেখা গেল। তখন বুঝলুম এই ঘরেরই ওপরটা ডিনামাইট দিয়ে উড়িয়ে ফেলেছে কিষান চাঁদ। ফাটলটা অনেক চওড়া, মেঝে ভর্তি পাথরের চাঁই পড়ে আছে। ভয় হলো, এখনই ফাটল ধরা ছাদটা ধসে পড়বে না তো?
কিষাণ চাঁদ বলল, এবার আবার কিছু হুকুম তামিল করো লক্ষ্মী ছেলের মতো। বলুন কি করতে হবে? এই টর্চটা ধরে থেকে আমাকে আলো দেখাবে। আমার হাত যে বাঁধা, তাতে কোনো অসুবিধা হবে না সোনা। তোমার কবজি দুটো পিছন থেকে বাঁধা আছে, এই তো। আমি তোমার হাতে জ্বলন্ত টর্চ ধরিয়ে দিচ্ছি, তুমি এদিকে পিঠ রেখে দাঁড়াও, ব্যাস। কিন্তু খুব সাবধান, আলো ওপরে ফেলার চেষ্টা করবে না। তা করলেই, দেখতে পাচ্ছ স্টেন গান রেডি আছে। কি করতে চান ডক্টর যোশী? কিষাণ চাঁদ চোখ নাচিয়ে বলল, বাহাদুর ছোকরা দেখছি হে। হ্যাঁ, ডক্টর যোশী বলে আমাকে গলাবার চেষ্টা করছো যে? ও চালাকি বারবার খাটবে না। নাও টর্চ ধরে থাকো, সাবধান। আমি ঘুরে দাঁড়ালাম। সে আমার হাতে জ্বলন্ত টর্চ ধরিয়ে দিল, টর্চের মুখ দেওয়ালের দিকে। তারপর চোখের কোনা দিয়ে দেখলুম সে একটা বড় পাথর ঠেলে এনে এক জায়গায় রাখলো। সেই পাথরে তাকে উঠতে দেখে টের পেলুম সে কি করতে চায়। আমাকে বেঁধে রাখা দড়ির ডগা সে নিজের কোমরে জড়িয়ে ভালোভাবে বাঁধল। তারপর ছাদের ফাটল আঁকড়ে ওপরে উঠে গেল। দড়িটা বেশি বড় নয়, টান টান হয়ে রইল। ওপর থেকে সে স্টেন গানের নল বের করে রাখতে ভুলল না। তারপর হুকুম দিল চাপা গলায়, আঙুল বাঁকা করে টর্চের সুইচ অফ করে দাও। চেষ্টা করে বললুম, পারছি না রে। পারতেই হবে, সুইচ তোমার তর্জনীর কাছেই রেখেছি, টিপে নিচের দিকে ঠেলে দাও। অনেক কষ্টে টর্চ নেভাতে পারল। তখন সে বলল, সাবধান, তোমার সঙ্গে আমিও বাধা আছি, কাজেই অন্ধকারে পালাবার চেষ্টা করো না। এবার যা বলছি করো, ওই পাথরে উঠে দাঁড়াও। দুহাত পেছনে বাধা আছে, কিছুতেই উঠতে পারছি না, কোনোভাবেই ওঠা সম্ভব নয়। অথচ সে বারবার ফিসফিস করে বলছে, কি হলো, দেরি হচ্ছে কেন? বললুম, অসম্ভব, হাত বাঁধা মানুষ পাথরে চাপবে কিভাবে? লাফ দাও না। অন্ধকারে লাফ দিয়ে হাড়গোড় ভাঙবে না? তাছাড়া পাথরটা যে 2.5 ফুটের বেশি উঁচু মনে হচ্ছে। মুরগির যেটুকু জোর আছে তোমার নেই, আর হুকুগিরি করতে এসেছে। ঠিক আছে, তোকে ওঠাচ্ছি, কিন্তু ব্যাপারটা ভারী কষ্টদায়ক হবে তোমার কাছে। অসহ্য লাগছিল। পা মাঝখানো ব্যথা, তার উপর বেঁধে রাখার ফলে রক্ত চলাচল বন্ধ হয়ে কবজির ওখানটা ফুলে ঢোল হচ্ছে বুঝতে পারছি। খুব যন্ত্রণা শুরু হয়েছে। তার উপরে সেই অবস্থায় টর্চ ধরে আছি। দাঁতে দাঁত চেপে বললুম, যা হয় করুন, আর পারছি না। আমাকে ওপর থেকে হ্যাঁচকা টানে শূন্যে ঝোলালো। আর্তনাদ করে উঠল। 2 বাহু ভেঙে গেল মনে হলো, কিন্তু সে চাপা গর্জে বলল, ফুক। দ্বিতীয়বার হ্যাঁচকা টানে আমাকে শয়তানটা ফাটলের কাছে তুলে ফেললো। ওর গায়ে দানবের শক্তি যেন, কিন্তু আর যন্ত্রণা সহ্য করতে পারলুম না। অজ্ঞান হয়ে গেলুম। কতক্ষণ অজ্ঞান ছিলুম জানি না। যখন জ্ঞান হলো, দেখি মুখের ওপর বিশাল নক্ষত্র ভরা আকাশ ঝলমল করছে। সারা শরীরে অসহ্য যন্ত্রণা হচ্ছে। তারপর টের পেলুম আমি বালির ওপর শুয়ে আছি। আমার বাঁধনটা আর নেই, কিন্তু উঠে বসার ক্ষমতাও নেই। এদিকে প্রচণ্ড কনকনে ঠান্ডা। যন্ত্রণা ও ঠান্ডার চোটে কাতর হয়ে রইলুম। আমার মাথা, কাঁধ, মুখ ও জামার ওপরটা ভিজে মনে হচ্ছিল। আমি অতি কষ্টে বললুম, কে আছো এখানে? সঙ্গে সঙ্গে মাথার কাছ থেকে কিষাণ চাঁদের সাড়া এলো। এই যে সোনা, ঘুম ভেঙেছে দেখছি। অনেক কষ্ট দিলে। কিষাণ চাঁদ জীবনে যা করেনি তাকে দিয়ে তাই করালে। তোমার মতো একটা খুদে বিচ্ছুর সেবাও করতে হলো। আমি কৃতজ্ঞ ডক্টর যোশী। চুপ, মাতরামি করলে মুখ ভেঙে দেবো। বুঝলুম কিষাণ চাঁদ খামখেয়ালি প্রকৃতির লোক। এখন একরকম, তখন একরকম হয়ে ওঠে। ওর রাগ হয়, এমন কিছু করা উচিত হবে না। বললুম, দাদা বললে কি আপত্তি করবেন কিষাণ চাঁদজি? আমি কারোর দাদা নই। আমার সেবা করছেন যে,
দাদা ছাড়া ছোট ভাইয়ের সেবা কেউ করে? করেছি নিজের স্বার্থে। চাকরিটা না পাওয়া পর্যন্ত যেভাবেই হোক তোমাকে বাঁচিয়ে রাখতে হবে। তারপর বুঝি মেরে ফেলবেন? চাকরি পেলে দেখা যাবে। আপনি কিন্তু কথা দিয়েছেন চাকরি পেলে আমাকে ছেড়ে দেবেন। কিষান চাঁদ কোনো কথা বলল না, মনে মনে শিউরে উঠল। তাহলে কি সে আমাকে মেরে ফেলবে চাকরি পেলেও? জানি না আমার চিঠি পেয়ে কর্নেল কি করবেন। আমাকে তিনি কত স্নেহ করেন তা জানি, কিন্তু ওই চাকরিটা তো তার ব্যক্তিগত জিনিস নয়। যখনই পাকিস্তান সরকার প্রতিনিধি ডক্টর করিম এবং কর্নেল কামাল খাঁকে ওটা দেখিয়েছেন, তখনই ওটা সরকারি সম্পত্তি হয়ে গেছে। এই সময় কেউ এসে দাঁড়ালো। কিষান চাঁদ তাকে বলল, দেখা হয়েছে? হ্যাঁ স্যার, এই নিন, উনি চিঠিও দিয়েছেন। ডাকাত সর্দারকে স্যার বলা শুনে এখন হাসার অবস্থা নয়, নয়তো হো হো করে হেসে ফেলত। কিষান চাঁদ মন দিয়ে চিঠি পড়ছে। এখন পড়া শেষ হলে সে টর্চ নিভিয়ে জিজ্ঞেস করলো, আর কি বললেন? বললেন খাঁটি জিনিসই বটে। কখন দেখা হবে ওর সঙ্গে? চিঠিতে তো সব লিখে দিয়েছে, তোমার মুখেই শুনি। কাল 10টায় 3 নম্বর গেটে থাকবেন। ঠিক আছে, চলো রওনা হওয়া যাক। আপনার উট কি হলো? পাঠিয়ে দিয়েছি, হারুনকে বলেছি উট বেঁধে রেখে তাবারু জিপ নিয়ে রুন্ডিতে অপেক্ষা করবে আমার জন্য। তুমি কোন পথে এলে? জুলুম বাজার হয়ে। মিলিটারি আছে ওখানে? না, তবে শুনলুম দুহালার দিকে একটা বড় কনভয় রাত 12টায় রওনা দিয়েছে। ঠিক আছে, চলো রওনা হই। আসামির অবস্থা কি? কবর দিয়ে যেতে হবে নাকি? কিষান চাঁদ টর্চের আলো আমার মুখে ফেললো। ওর স্যাঙাত বলল, তাজ্জব, এখনো তাজা হয়ে আছে যে স্যার। কিষান চাঁদ চাপা হেসে আমার উদ্দেশ্যে বলল, তাহলে ছোট ঘুঘু, আসি আমরা। তুমি আরামে ঘুমো। তোমাকে মুক্তি দেবে বলেছিল, দিলুম। আমরা আসি। ওঠার চেষ্টা করে বললুম, আমি এখানে পড়ে থাকবো? এ তো মরুভূমি। বাঙালি হয়ে জন্মেছ, মরুভূমি একবার দেখবে না কেমন বস্তু? রাগে দুঃখে বলে উঠলুম, আপনি এত নিষ্ঠুর কিষান চাঁদ যে। আপনি জবাব দিয়েছিলেন চাকরির বদলে কর্নেলের কাছে আমাকে পৌঁছে দেবেন। মোটেও না, তেমন কিছু বলিনি। যা বলেছি তা করেছি। তোমার ঠিকানা আমার লোক তোমার বুড়ো ঘুঘুকে দিয়ে এসেছে। অতএব ভাবার কিছু নেই, ওরা এসে তোমাকে উদ্ধার করে নিয়ে যাবে। বলে কিষান চাঁদ উটের পিঠে বসলো। ওর স্যাঙাত উটের দড়ি ধরে নিয়ে চলল। আস্তে আস্তে দূরে উটের পায়ের শব্দ মিলিয়ে গেল। অন্ধকার রাতের মরুভূমিতে হাড় কাঁপানো ঠান্ডায় আহত শরীরে পড়ে রইলুম। চোখ ফেটে জল এলো এতক্ষণে। একটু পরে হঠাৎ মাথায় এলো, এই মরুভূমিতে কর্নেলরা আমাকে খুঁজে পাবেন কিভাবে? ওরা খুঁজতে খুঁজতে যদি বেলা হয়ে যায়, রোদ তীব্র হয়ে থাকে, তাহলে তো আমি তেষ্টাতেই মারা পড়ব। তারপর প্রচন্ড উত্তপ্ত আছে। অতএব প্রাণপণ চেষ্টায় কোনো রকমে যদি রাত থাকতে এগোবার চেষ্টা করি, তাহলে বাঁচার সুযোগ পেতেও পারি। কিষান চাঁদ যেদিকে গেল সেই দিকে তাকিয়ে আবছা দূরে যেন সিগারেটের আগুন দেখলুম। মরিয়া হয়ে ওঠার চেষ্টা করলুম। হামাগুড়ি দিয়ে কিছুটা চলার পর উঠে দাঁড়ালুম অতি কষ্টে। 2 কাঁধে ভীষণ যন্ত্রণা। আস্তে আস্তে টলতে টলতে পা বাড়ালুম। কখনো আছাড় খাচ্ছি, কখনো উঠে হামাগুড়ি দিচ্ছি, আবার কখনো কয়েক পা কুঁজো হয়ে হাঁটছি। এভাবে কিছুটা চলার পর মনে জোর এলো। যখনই দম আটকানোর মতন অবস্থা হলো, তখনই থেমে চিত হয়ে শুয়ে পড়লুম। কিছুক্ষণ বিশ্রাম নিলুম। তারপর হাঁপাতে হাঁপাতে এইভাবে এগিয়ে গেলুম। একটা উজ্জ্বল নক্ষত্র লক্ষ্য করে চলার ফলে কিষান চাঁদরা যে পথে গেছে সেই পথেই যাচ্ছি মনে হলো। সাদা বালির ওপর নক্ষত্রের আলো পড়ায় পরিষ্কার দেখা যাচ্ছিল উটের ও মানুষের পায়ের গভীর ছাপ। একবার মনে হলো কিষান চাঁদের নাগাল পেয়ে গেছি। পরে দেখলুম ভুল, বাতাসের শব্দ।
এইভাবে চলেছি তো চলেছি, কখনো হাঁটু ভর করে, কখনো বুকে হেঁটে, আবার কখনো উঠে দাঁড়িয়ে পা ফেলার চেষ্টা করছি, মাঝে মাঝে বিশ্রামও নিচ্ছি। কিছুক্ষণ পরে উটের পায়ের দাগ হারিয়ে ফেললুম। সামনে উঁচু বালির পাহাড় আছে মনে হলো। সেখানে গিয়ে অনেক চেষ্টা করেও ওটাতে উঠতে পারলুম না। প্রতিবার কিছুটা উঠে গড়িয়ে নিচে এসে পড়লুম। বারবার চেষ্টার পর ক্লান্তিতে ভেঙে পড়লুম। শেষবার গড়াতে গড়াতে এত জোরে নিচে পড়লুম যে ঝাঁকুনির চোটে আবার অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান হলো তখন দিনের আলো ফুটেছে। অনেক কষ্টে মুখ তুলে চারপাশটা দেখলুম। তারপর আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। যতদূর চোখ যায় শুধু বালি আর বালি। দিগন্তে আকাশ নিচু হয়ে এসে মিলেছে। মরুভূমি কাকে বলে এতক্ষণে টের পেলুম। একটু পরে সূর্য উঠবে, তারপর কি ঘটবে স্পষ্ট বুঝতে পারছি। তবু মানুষের মনে কি যেন একটা শক্তি আছে, বেঁচে থাকার একটা সুতীব্র ইচ্ছা আছে। সেই শক্তি আর ইচ্ছা আমাকে সাহস জোগালো। আবার ক্ষীণ একটা আশা জেগে উঠল। কর্নেলরা আমাকে খুঁজে বের করবেনি। বিশেষ করে কর্নেল কামাল খাঁ মিলিটারি কনভয় নিয়ে নিশ্চয়ই বেরিয়ে পড়েছেন ওর সঙ্গে। আমি চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে বসে রইলুম। এ আমার জীবন মৃত্যুর সন্ধিক্ষণ। জিপসি মেয়ে রমিতা। কিছুক্ষণ পরে দিগন্তের আকাশ লালচে হয়ে উঠেছে। দেখে জানলুম ওটাই তাহলে পূর্ব দিক। আমি উত্তর দিকেই এগিয়েছি। আমার পায়ের ছাপ দেখে সেটা বোঝা গেল। কিন্তু এবার সূর্য ওঠার সময় হয়েছে। দেখতে দেখতে মরুভূমির সূর্য উঁকি দিল। লাল প্রকাণ্ড একটা চাকার মতো সূর্য। বুক শুকিয়ে গেল আতঙ্কে। চাকাটা ক্রমশ বড় হতে হতে এক লাফে মাটি ছাড়া হলো। এক ভয়ঙ্কর এক চক্ষু দানব যেন আমাকে দেখতে পেয়েই লাল জিভ বের করে ঠোঁট চাটছে। ওদিকে তাকাতে ভয় করছিল, তাই ঘুরে দক্ষিণে দৃষ্টি রাখলুম। তারপর এক তাজ্জব দৃশ্য দেখলুম। শূন্যে কি একটা কালো জিনিস ভাসছে। জিনিসটা কাঁপতে কাঁপতে রং বদলালো ক্রমশ। মনে হলো কি একটা প্রকাণ্ড চার ঠেঙে প্রাণী দিগন্তের আকাশে নড়বড় করে পাখির মতো সাঁতার কাটছে। একটু পরে দেখি প্রাণীটা যেন একটা উট। তাহলে কি মরুভূমিতে দিনের প্রথম মরীচিকা দেখতে পাচ্ছি আমি? মনে মনে ঠিক করলুম মরীচিকার দিকে তাকাবো না। মরীচিকার নাকি মায়া আছে, মানুষ বা প্রাণীকে আকর্ষণ করে নিয়ে যায় এবং পরিণামে ওই মিথ্যার পেছনে ছুটোছুটি করে মারা পড়তে হয়। কিন্তু আবার দেখবার ইচ্ছে হলো ব্যাপারটা। তখন ঘুরে স্পষ্ট দেখলুম সত্যি সত্যি একটা উট দৌড়ে আসছে। উটের পিঠে একটা ছাতার মতো কিংবা নৌকার ছইয়ের মতো জিনিস চাপানো রয়েছে এবং তাতে দুজন মানুষ বসে আছে। মরীচিকার পিছনে মানুষ ছুটে, কিন্তু এই যে দেখছি মরীচিকাই আমার দিকে ছুটে আসছে। হতবাক এবং অসহায় হয়ে তাকিয়ে রইলুম। ততক্ষণে সূর্যের রং সোনালি হয়ে উঠেছে। দিগন্ত বিস্তৃত ধু ধু বালির সমুদ্রে তরল সোনার স্রোত বয়ে যাচ্ছে যেন। ক্রমশ উত্তাপ জেগে উঠল শীতল বালিতে। উটটা দেখতে দেখতে এসে পড়ল কাছাকাছি। তখন দেখলুম সামনের দিকে বসে আছে একটি কিশোরী মেয়ে, তার হাতে উটের দড়ি। পিছনে বসে আছে এক বৃদ্ধ। ওরা আমাকে দেখতে পেয়েছে কিনা বোঝা যাচ্ছিল না, তাই অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে দুহাত তুলে প্রাণপণে চেঁচিয়ে উঠলুম, বাঁচাও, বাঁচাও। সঙ্গে সঙ্গে কিশোরীটি উটের দড়ি টেনে ধরল এবং উটটা মুখ উঁচুতে তুলে দাঁড়িয়ে গেল। আবার চিৎকার করে বললুম, বাঁচাও, বাঁচাও। উট দৌড়তে শুরু করেছে আমার দিকে। এ কখনো মরীচিকা হতে পারে না, মরীচিকার কোনো ছায়া পড়ে না, কিন্তু এই উট এবং তার আরোহীদের লম্বাটে ছায়া পড়েছে। উটটা এসে আমার সামনে দাঁড়িয়ে গেল। কিশোরীটি ড্যাবড্যাবে চোখে আমার দিকে তাকিয়ে রইল। বৃদ্ধ দুর্বোধ্য ভাষায় আমাকে কি বলল বুঝতে পারলুম না। ইশারায় বোঝাবার চেষ্টা করলুম, পথ হারিয়ে বিপদে পড়েছি, আমাকে উদ্ধার করো। উটকে ইশারা করতেই হাঁটু ভাঁজ করলো। তখন বৃদ্ধ এবং কিশোরী নেমে দাঁড়ালো। আমাকে তীক্ষ্ণ দৃষ্টে দেখে নিয়ে বৃদ্ধ এবার উর্দু ভাষায় বলল, তুমি কে? এখানে কেমন করে এলে? উর্দু আর হিন্দিতে তফাৎ খুব কম। আমি হিন্দিতেই জবাব দিলুম, আমি হিন্দুস্থানি, খবরের কাগজের লোক।
দোসান মরুভূমি দেখতে এসে দিগ্ভ্রান্ত হয়ে পড়েছি, সারা রাত ঘুরে মরছি। বৃদ্ধ হাসল। তাজ্জব কথা বটে, মরুভূমি দেখার শখ এত বেশি তোমার? ঠিক আছে, এসো আমাদের সঙ্গে। তবে আমার উটটা খুব ক্লান্ত। আগের রাতে আমরা গিয়েছিলাম এই মরুভূমির একটা তীর্থে। সেখানে এক পীরের দরগা আছে। সারাদিন কাটিয়ে সন্ধ্যায় রওনা দিয়েছিল, কিন্তু উটটা পাজি, পথ ভুল করে উল্টো দিকে চলে গিয়েছিল। তাই সকাল হয়ে গেল। আমরা ফিরে যাচ্ছি রুন্ডির বাজারে। বৃদ্ধের গায়ে একটা হাত কাটা ফতুয়া, পরনে ঢিলে ঢালা পাতলুন, কোমরে এক প্রস্থ কাপড় জড়ানো, মাথায় পাগড়ি আছে। তার কাছে একটা বল্লম আর সেকেলে কাদা বন্দুকও দেখতে পাচ্ছিল। মেয়েটির পরনে একটা ঘাগরা, কোমর বন্ধ আছে। ফুল হাতা জামার ওপর একটা হাত কাটা খুদের জহরকোটের মতো সবুজ ও নকশাদার আংরাখা চাপানো। পরনে সালোয়ার ও পায়ে নাগরা জুতো। তার চুল বেনি বাঁধা, মাথায় একটা রুমালও সুন্দরভাবে জড়ানো আছে। সে ফ্যাল করে আমাকে দেখছে আর দেখছে। সাজ পোশাক দেখে মনে হলো এরা কি জিপসি দলের লোক। তাই জিজ্ঞেস করলুম, আপনারা কি রোমানি? জিপসিরা নিজেদের রোমানি বলে। বৃদ্ধ জবাব দিল, হ্যাঁ, আমরা রোমানি। আমাদের লোকেরা রুন্ডি বাজারের ওখানে একটা মঠে তাঁবু পেতেছে। আমি ওদের সর্দার, দলের জন্য মানত দিতে গিয়েছিলুম। তা তোমার মুখ দেখে বুঝতে পারছি খাওয়া জোটেনি। ঠিক আছে, রোদ বেড়ে যাচ্ছে, উটের পিঠে যেতে যেতে খেয়ে নেবে। উটের পিঠে সুন্দর গদির আসন, ছইয়ের মতো একটা কাঠামো চাপানো, 3 দিক টেরপলের মতো শক্ত কাপড়ে ঘেরা, ছাদও রয়েছে। আরামে বসবো ভাবলুম, কিন্তু উট চলতে শুরু করলে বেজায় ঝাঁকুনি টের পেলাম। শরীরের ব্যথা বেড়ে গেল। বৃদ্ধ খুব দয়ালু। সে একটা টিফিন ক্যারিয়ার বের করে এক টুকরো মোটা রুটি, খানিকটা জেলির মতো জিনিস আর এক মুঠো কিশমিশ দিল। বলল, খেয়ে নাও। আর এই রইল জল, সবটাই খেয়ে নিতে পারো। আর আমাদের জলের দরকার হবে না, ঘন্টা 2 মধ্যে পৌঁছে যাও। ক্ষুধা তৃষ্ণা মিটিয়ে নিয়ে ওদের সঙ্গে গল্প শুরু করলুম। কথায় কথায় জানা গেল বৃদ্ধ সর্দারের নাম মেহেরু, ওর মেয়ের নাম রমিতা। ওরা রুন্ডি বাজারে এসেছে দিন 7 আগে। তার আগে ওরা ছিল কাফরিস্তানে। সেটা বালুচিস্তান ও ইরানের মধ্যে একটা পাহাড়ি এলাকা। কাফরিস্তানে থাকার সময় ওদের 3টে ভেড়া মারা পড়েছে অসুখে। রুন্ডিতে এসে কয়েকটা মুরগি মারা পড়েছে। ওদের ধারণা শয়তানের নজর পড়েছে ওদের দলের উপর। তাই তিখারি মরুদ্যানের তীর্থে পুজো দিয়ে এলো। কিছুক্ষণের মধ্যেই রমিতার সঙ্গেও আমার খুব ভাব হয়ে গেল। আমি কোন দেশের লোক, সে দেশটা কেমন, সব খুঁটিয়ে জিজ্ঞেস করলো। তারপর অবাক হয়ে গেল যেন। সুজলা সুফলা, শস্য শ্যামলা, সবুজ বাংলার ছবি ওর কল্পনায় আসছিল না। তারপর কলকাতার কথা উঠল। কলকাতার কথা ওরা শুনেছে। বড় আজব শহর পূবের দেশে নাকি। বাবা ও মেয়ে অজস্র প্রশ্ন করে কলকাতা শহরের কথা জেনে নিল। তারপর বুড়ো বলল, কলকাতা না দেখে ওর মৃত্যু হবে না, দেখা চাই। তবে সে তো বহুদিনের রাস্তা, সেই যা সমস্যা। ঘন্টা 2 চলার পর দিগন্তে রুন্ডি বাজারের বাড়িগুলো ভেসে থাকতে দেখা গেল। একটু ভয় হলো এবার। কিষানচাঁদ রুন্ডির কথা বলেছিল। ওখানে নিশ্চয়ই ওর লোকজন আছে। আমাকে কি তারা চিনতে পারবে? আরো আধ ঘন্টা চলার পর আমরা রুন্ডি পৌঁছে গেল। রুক্ষ অনুর্বর পাহাড়ি এলাকা। কিছু কলকারখানা আছে দেখল। শহরের বাইরে একটা উপত্যকায় জিপসিদের গোটা 5 তাঁবু রয়েছে। ছাগল, ভেড়া, দুম্বা আর মুরগির পাল আছে। বেটে কয়েকটা ঘোড়া আর উটও আছে। কুকুর আছে 1 ডজন। আমার উপর ঝাঁপিয়ে পড়ার উপক্রম করছিল কুকুরগুলো। 2জন জোয়ান জিপসি তাদের তাড়া করে ভাগিয়ে দিল। তারপর 30-32 জন ক্ষুদে ও বড় নানা বয়সের জিপসি নারী পুরুষ আমাকে ঘিরে ধরল। সর্দার মেহেরু তাদের অল্প কথায় ব্যাপারটা শুনিয়ে আমাকে তার তাঁবুতে নিয়ে গেল। তাঁবুর মধ্যে একটা খাটিয়ায় সুন্দর বিছানা পাতা রয়েছে। আমাকে শুয়ে পড়তে বলল। একটু পরে রমিতা এলো হাসতে হাসতে। ভাঙা উর্দুতে বলল, ভাইজি, আপনার স্নান করা দরকার। আমি জল এনেছি কুয়ো থেকে, স্নান করে নিন। বেরিয়ে দেখি তাঁবুর সামনে একটা টুল পেতে রেখেছে।
দুটো প্লাস্টিক বালতিতে জল রয়েছে। রমিতার হাতে সাবানের কৌটো আর তোয়ালে। শুধু তাই নয়, এক প্রস্থ পোশাকও এনেছে। টের পাচ্ছিলুম জিপসিরা একালে শহরে মানুষের ব্যবহৃত সব জিনিসই ব্যবহার করে। স্নান করার পর শরীরের ব্যথা অনেকটা কমে গেল। রমিতা ছাগলের টাটকা দুধ এনে দিল 1 গ্লাস। বলল, ভাইটি, খেয়ে দিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নাও, খাবার সময় হলে ডাকবো। চোখের পাতা জড়িয়ে আসছিল। আমার পরনে একটা জিপসি পোশাক। ঘুমিয়ে অদ্ভুত স্বপ্ন দেখছিলুম। মরুভূমির মধ্যে দুলতে দুলতে উটের পিঠে চলেছি তো চলেছি। রমিতা বললে, ভাইটি, বাংলা মুল্লুক আর কত দূর? ঘুম ভেঙে গেল কার ভারী গলার ডাকাডাকিতে। তারপর চোখ খুলে কয়েক মুহূর্ত বুঝতে পারলুম না কোথায় আছি। ডার্লিং, আশা করি সুনিদ্রা হয়েছে। সঙ্গে সঙ্গে হুড়মুড় করে উঠে বসলুম। এই কণ্ঠস্বর এবং এই বাক্যটি বহুকালের পরিচিত। দেখি আমার খাটিয়ার পাশে একটা টুলে বসে আছে আমার বৃদ্ধ বন্ধু কর্নেল নীলাদ্রি সরকার। নিশ্চয়ই আবার বিদকুটে একটা স্বপ্ন দেখেছি। চোখ কচলে বললুম, আপনি কি সত্যি কলকাতার ইলিয়েট রোডবাসী সেই বৃদ্ধ ঘুঘু? অবশ্যই সত্য ডার্লিং। কিন্তু কি উদ্দেশ্যে এসেছেন? জয়ন্ত তো কিষাণচাঁদের হাতে মারা পড়েছে। আমি জয়ন্ত নই, দেখছেন না আমি একজন জিপসি। তা তো দেখতেই পাচ্ছি। লজ্জা করেনি আপনার আমার কাছে আসতে? কাল সারা রাত আমি মরুভূমিতে কি ভোগান না ভুগেছি। নেহাত বাবা মার পুণ্যে কোন মতে বেঁচে গেছি। কর্নেল হাত তুলে থামিয়ে দিয়ে বললেন, সব শুনেছি জয়ন্ত, আমাদের ক্ষমা করো। তোমাকে উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। সারাটা রাত পুরো একটা মিলিটারি কনভয় নিয়ে কর্নেল কামাল খাঁ আর আমি দোসান মরুভূমি তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছি। কিষাণচাঁদ যে পথ নির্দেশ দিয়েছিল তা ইচ্ছাকৃতভাবে মিথ্যে। ওর নিষ্ঠুরতার তুলনা নেই। আমি জিপসি তাঁবুতে আছি কে বলল? তোমাকে সারা রাত খোঁজাখুঁজি করে আমরা রুন্ডির দিকে আসছিল। এক স্থানে উটের পায়ের ছাপ দেখে সন্দেহ হলো। পরীক্ষা করে দেখলুম বালিতে কেউ শুয়েছিল। আশেপাশে কয়েকটা জুতোর ছাপও রয়েছে। তারপর উটের পায়ের ছাপ অনুসরণ করে আমাদের গাড়ি এগোলো। ছাপ গেছে সোজা উত্তরে। তখন ভাবলুম হয়তো কিষাণচাঁদ তোমাকে এখনো ছেড়ে দেয়নি, কোনো কারণে কোনো তথ্য আদায় করতে চায়। যাই হোক, এইমাত্র রুন্ডি পৌঁছে খবর নিতে শুরু করলুম দোসান থেকে কোনো উটগুলো এদিকে এসেছে নাকি। তারপর সেই সূত্রে এদের তাঁবুতে এসে দৈবাত তোমাকে পেয়ে গেল। তাঁবুর সামনে ভিড় জমেছিল। দুজনে বেরিয়ে গিয়ে দেখি কর্নেল কামাল খাঁ একদল সেপাই নিয়ে আসছেন। জিপসিদের মুখে আতঙ্কের ছাপ পড়েছে। ব্যাপারটা কর্নেলকে বললুম। তখন তিনি ওদের উদ্দেশ্যে ছোটখাটো একটা ভাষণ শুরু করলেন। কর্নেল যে এত চমৎকার উর্দু জানেন কে জানত। কর্নেলের বক্তৃতা শুনে ওরা খুশি হলো। জিপসিরা খুব আমোদে। কেউ কেউ অতি উৎসাহে নাচ গান জুড়ে দিল আমাদের ঘিরে। ভিড় ঠেলে রমিতা এতক্ষণে এসে আমার হাত ধরল। ভাইজি, তুমি নাকি চলে যাচ্ছ? যাচ্ছি বোন। বারে, তোমার জন্য খানার জোগাড় হয়েছে না? তুমি আমাদের মেহমান। কর্নেল ওর চিবুকে সস্নেহে নাড়া দিয়ে বললেন, বেটি, এ বুড়ো বুঝি মেহমান নয়। রমিতা সলজ্জ হেসে মাথা দুলিয়ে বলল, হ্যাঁ, তুমিও মেহমান। কর্নেল কামাল খাঁ ভিড়ে উঁকি মেরে বললেন, আর আমি? নমিতা ভেঙচি কেটে বলল, তুমি তো মিলিটারি আর্মি, মানুষ ভালো, তুমি দূর হও এক্ষুনি। সর্দার মেহেরু বলল, ছি ছি বেটি, সবাই মেহমান, আজ সবাই খাবে। আজ আমাদের জীবনে একটা খুশির দিন। তিখারির পীর বাবা আমাদের দয়া করেছেন, তাই এত সব বড় আদমি আমাদের তাঁবুতে এসেছেন। বলে সে জিপসি ভাষায় ভিড়ের উদ্দেশ্যে কিছু বলল। অমনি ব্যস্ততা শুরু হয়ে গেল। কাঠের খুঁটি পুঁততে শুরু করলো জোয়ানরা। তারপর রঙিন নকশা কাটা সামিয়ানা চড়ালো। বুঝলুম রীতিমতো একটা পার্টির আয়োজন হচ্ছে। কি সুন্দর ঝালরওয়ালা সামিয়ানা। একটু তফাতে তেরপলের ছাউনির তলায় উনুনে বড় বড় পাত্রে রান্না চাপলো, যাকে বলে কমিউনিটি ভোজ। একসঙ্গে ওরা খায়।
এখন হঠাৎ মেহমান এসে পড়ায় বাড়তি খাদ্যের ব্যবস্থা হচ্ছে। দুজন জওয়ান একটা মস্ত দুম্বা নিয়ে গেল টানতে টানতে। নিশ্চয়ই ওই দুম্বার মাংস অতিথিদের সেবা হবে। গতিক দেখে কর্নেল কামাল খাঁ ওর দলবলকে ধমক ধমক দিয়ে কোথায় যেন পাঠিয়ে দিলেন। 50 জন সেপাইয়ের খাবার জোগানো এদের উপর অত্যাচারে সামিল হতো। জনাদই মিলিটারি অফিসার এবং স্বয়ং কামাল খাঁ রয়ে গেলেন। একটা জিপ থাকলো। জিপ ঘিরে জিপসি ছেলেমেয়েরা খেলা জুড়ে দিল। উজ্জ্বল রৌদ্রে বিশাল নীল আকাশের তলায় রঙিন পোশাক পরা ছেলেমেয়েদের মনে হচ্ছিল প্রজাপতির ঝাঁক। এদিকে তাঁবুর সামনে একদল যুবক যুবতী গিটারের গান বাজনার সঙ্গে নাচ গান শুরু হয়েছে। দেখলুম বিশাল দেহি কর্নেল কামাল খাঁকে ওরা টানতে টানতে ভেতরে ঢোকালো। তারপর তাজ্জব হয়ে গেলুম। মাথার ওপরে একটা হাত ঘুরিয়ে এবং মাঝে মাঝে গোপে তা দিয়ে ভুঁড়ি ধুলিয়ে ও কোমর ঘুরিয়ে গোয়েন্দা দপ্তরের মিলিটারি অধিকর্তা সে কি নাচ নাচছেন। হঠাৎ রমিতা দৌড়ে এসে কর্নেল বুড়োকে হ্যাঁচকা টান দিল। তারপর দেখলুম বুড়ো আসলে ঢুকে গেছে এবং দিব্যি নাচ শুরু করেছেন। কর্নেল নীলাদ্রি সরকারের নাচ দেখব সে কি স্বপ্নেও ভেবেছিলুম। ওদের নাচ গান চলতে থাকলো। সর্দার মেহেরু আমাকে নিয়ে গেল ওর সেই তাঁবুতে। তারপর বলল, তুমি কমজোর হয়ে গেছো বেটা, তুমি রোদে ঘুরো না, চুপচাপ শুয়ে থাকো, খেতে একটু দেরি হবে, ততক্ষণ তুমি ইংরেজি কেতাবটা পড়তে পারো। বইটা দেখে অবাক হলুম। জাঁ পল সাত্রের লেখা ফরাসি বইয়ের ইংরেজি অনুবাদ, দ্য জিপসিস। বললুম, এই বই কোথায় পেলেন সর্দারজি? মেহেরু বলল, এক সাহেব দিয়েছিল, আমাদের খবরাখবর জানতে এসেছিল, তখন আমরা কাফরিস্তানে ছিলাম। ওটা তুমি ইচ্ছে করলে নিতে পারো, আমরা কি করবো ও নিয়ে। বইটা পড়তে শুরু করলুম। অনেক খবর জানা গেল। এরা আসলে ভারতেরই বাসিন্দা ছিল কোনো যুগে। এদের ভাষায় হিন্দুস্তানি শব্দ প্রচুর। রোমানি কথাটা এসেছে সংস্কৃত রম্যানি থেকে, তার মানে ভ্রমণকারী। ফার্সিতে রম মানেও ভ্রমণ, রমতা মানে বেড়াচ্ছে। তাহলে রমিতার মানে দাঁড়ায় যে মেয়ে সারা জীবন বিশ্বজুড়ে ঘুরে বেড়াবে বলে জন্মেছে। হায়, আমি যদি একজন জিপসি হতুম, রমিতা হতো আমার ছোট বোন। আবার মহেঞ্জোদারো। রওনা হতে 5টা বেজে গেল। রমিতার জন্য রুন্ডি বাজার থেকে কয়েকটা সুন্দর পাথরের মালা আর একজোড়া সোনার দুল কিনে এনেছিল। সেগুলো পেয়ে রমিতা কি খুশি। কিন্তু যাবার সময় সে ঠোঁট ফুলিয়ে বলল, ভাইজি, এমন করে চলে যাবে জানলে ওই মরুভূমিতেই ফেলে রেখে আসতো। ওকে আদর করে বললুম, বোনটি আমার, রাগ করো না, আবার দেখা হবে। সে বেনি দুলিয়ে জোরে মাথা নাড়ে বলল, হবে না, বাইরের লোকের সঙ্গে আমাদের দুবার দেখা হয় না। বেশ, তাহলে মরে গিয়ে আমি তোমাদের দলে জন্মাবো। রমিতা কি বুঝলো কে জানে, হঠাৎ ভেংচি কেটে দৌড়ে চলে গেল তাঁবুর দিকে। কিছুক্ষণ পরে পাহাড়ের চড়াইয়ে ওঠার সময় ঘুরে নিচের উপত্যকার জিপসি তাঁবুগুলোর দিকে তাকালুম। হঠাৎ দেখতে পেলুম উপত্যকার পূর্ব দিকের টিলার চূড়ার একটা পাথরের ওপর রমিতা দাঁড়িয়ে আমাদের দিকে রুমাল নাড়ছে। আমি হাত নেড়ে মনে মনে বললুম, বিদায় রমিতা, বিদায়। মন খারাপ হয়ে গেল কিছুক্ষণের জন্য। এই যাযাবর মানুষগুলো সম্পর্কে কত ভুল ধারণা ছড়িয়ে আছে। ওরা নাকি চোর, ডাকাত, খুনে এবং জাদুকর। মনে হলো সব মিথ্যা। ওদের চিরযাযাবর জীবনের আনন্দ, ওদের স্বাধীনতা আর বাধাবন্ধহীন উদ্দাম জীবন দেখে ঈর্ষাবশত আমরা ওদের নামে বদনাম রটাই। কিছুক্ষণ পরে আমাদের জিপ পৌঁছালো একটা প্রশস্ত হাইওয়েতে। অজস্র যানবাহন যাতায়াত করছে। কর্নেল কামাল খাঁ জানালেন, এই হাইওয়ে লারকানায় পৌঁছেছে। উনি জিপ চালাচ্ছেন। কর্নেল ও আমি ওর ডান পাশে বসেছি। এতক্ষণে কর্নেলকে জিজ্ঞাসা করার সময় পেলাম, শেষ পর্যন্ত কি হলো গুপ্তধনের? কর্নেল বললেন, ইটাইট শিলমোহরের অবিকল একটা নকল ভাগ্যিস আগেভাগেই তৈরি করিয়ে রেখেছিলাম। সেটা দেওয়া হয়েছে কিষাণচাঁদকে। চিত্রলিপি অদল বদল করা হয়েছে ডক্টর তির্কের সাহায্যে। ওই সূত্র ধরে কিষাণচাঁদ ফাঁদে পড়ল। কামাল সাহেব ফাঁদ পেতে রেখেছে। মহেঞ্জোদারো ধ্বংসাবশেষের মধ্যে লুকিয়ে আছে ওর বাহিনী।
অত রাতে দুহালার সেই গুহায় কি আমার খোঁজ করেননি আপনারা? করেছিলাম, তোমাকে পাইনি। তারপর থাক ও কথা, এবার হিটাইট সিলমোহরটার কথা বলুন। ওটা হিটাইট রাজ তাবারনার সিলমোহর। ওটা একটা আদেশপত্র। তাতে লেখা আছে, এত দ্বারা হিটাইটারাজ তাবারনা তার পুত্র হেহয়কে আদেশ দিচ্ছেন, প্রিয় সখা ইন্দিলম্মার অস্থিভস্য সিন্ধু তীরবর্তী সূর্য উপাসক সম্প্রদায়ের কাছে পৌঁছে দিতে হবে। বললুম, কিন্তু হেহয় তো উত্তর ভারতের রাজা ছিলেন। কর্নেল বললেন, হ্যাঁ, ও ঘটনা আর্যদের আগমনের প্রথম যুগের। হিটাইটরাও আর্য। আর্যদের যে গোষ্ঠীকে বলা হয় ইন্দো ইরানীয়, তাদের উপাস্য দুই দেবতা অসুর ও দেবকে কেন্দ্র করে পরস্পর সংঘর্ষ বেঁধেছিল। দেবভক্ত আর্য গোষ্ঠী পালিয়ে এসে পশ্চিম ভারতে বসতি স্থাপন করে। অসুর ভক্তরা ইরানে থেকে যায়। ওদিকে একদল হিটাইটও কাশ্মীর হয়ে ভারতে এসে বসতি করে। তাবারনার পুত্র হেহয় ছিল এই গোষ্ঠীর নেতা। এ পর্যন্ত আমরা প্রমাণসিদ্ধ ইতিহাস পাচ্ছি। পরেরটুকু এই চাকতি থেকে অনুমান করে নিতে হয়েছে। বলুন শুনি। সম্ভবত দেবভক্ত আর্যদের আর একটা দল সূর্য উপাসক হয়ে ওঠে এবং দুহালায় গিয়ে বাস করতে থাকে। তাদেরই নেতার নাম ইন্দিলাম্মা। ইন্দি শব্দটাতে সিন্ধুর আভাস আছে। যাই হোক, ইন্দিলাম্মা হিটাইটরাজ তাবারনার প্রিয় বন্ধু ছিলেন। হাট্টি দেশে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে মারা যান। তাই তাবারনা তার অস্থিভস্য পাঠিয়ে দিয়েছিলেন পুত্র হেহয়ের কাছে উত্তর ভারতে। এরপর কি ঘটেছিল তিব্বতী মঠের পুঁথিতে পাওয়া গেছে। এখানে একটা কথা বলা দরকার। গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকের, আর এ ঘটনা তার ২৫০০ বছর আগের। কিন্তু আধুনিক পণ্ডিতদের মতে বৌদ্ধ ধর্ম আরো প্রাচীন। গৌতম বুদ্ধ ১৯তম বুদ্ধ ছিলেন। কাজেই আর্য যুগেও বৌদ্ধ ছিল তিব্বত অঞ্চলে। হেহয় এই সময় রাজ্যচ্যুত হন এবং পিতৃ আদেশ পালন করতে ঘোড়ার পিঠে একটা বাক্সে ইন্দিলাম্মায় চিতাভস্য নিয়ে বেরিয়ে পড়েন। পশ্চিম তিব্বত ঘুরে তিনি কাশ্মীর হয়ে পাঞ্জাব পেরিয়ে দুহালা পৌঁছানো নিরাপদ মনে করেছিলেন। তারপর যথাসময়ে তিনি পৌঁছান মহেঞ্জোদারো সফরে। বাক্সে বিন্দুচিহ্ন মৃতের প্রতীক। শ্মশান গুহার জ্বালার গায়ে এই চিহ্ন আমরা দেখেছি। কিন্তু তিনি অস্থিভস্যের বাক্স পুঁততে গেলেন কেন? ডক্টর তীরকে ব্রোঞ্জের এই ফলকটা পরীক্ষা করে একটা কারণ খুঁজে পেয়েছে। ঘোড়াটার যে চিত্রকল্প আঁকা হয়েছে তা একটা রুগ্ন ঘোড়ারই, কারণ ঘোড়ার পেটের দিকটায় টানা কয়েকটা রেখা আছে। ওগুলো পাঁজরের হাড় বেরিয়ে পড়া ঘোড়া। তা না হলে স্বাভাবিক নীতিতে অন্যান্য জীবজন্তুর ছবির মতোই পেটটা চৌকো করে আঁকা হতো, কোনো রেখার আঁকিবুকি থাকতো না। খুব যুক্তিসঙ্গত ব্যাখ্যা। তারপর ঘোড়াটা বাক্স বইতে পারছিল না। ওদিকে সম্ভবত দীর্ঘ পথশ্রমে ক্লান্ত হেহয় দুহালা পৌঁছতে পারেননি। বিশ্রাম করতে চেয়েছিলেন মহেঞ্জোদারোতে, কিন্তু পবিত্র অস্থিভস্যের বাক্স দেখে লোকেরা কানাকানি শুরু করেছিল। পাছে বাক্সটা কেউ কেড়ে নিয়ে ধনরত্নের বদলে ছাই দেখে তা নষ্ট করে ফেলে, তাই হেহয় ওটা সেবারের মতো নির্জন কোনো গুপ্ত স্থানে পুঁতে রাখতে গিয়েছিলেন। ঘোড়াটাও আর ভার বইতে পারছিল না। তার পক্ষে বাক্স বয়ে নিয়ে সৌর উপাসক সম্প্রদায়ের জনপদ খুঁজে বের করা কঠিন কাজ। ফলে যা স্বাভাবিক তাই করতে গেলেন এবং এক গুপ্ত অনুসরণকারীর পাল্লায় পড়লেন। আশা করি আবার সব স্পষ্ট হয়েছে তোমার কাছে। হয়েছে? তাহলে অস্থিভস্যের জন্যই এতকাল ধরে এত হাঙ্গামা আর খুনোখুনি? হ্যাঁ, কোনো মানে হয়? হ্যাঁ জয়ন্ত, অলিক গুপ্তধনের নেশা। এ নেশা চিরকালের। একটু পরে জিজ্ঞেস করলুম, ফকির সাহেব কোথায় আছেন? কর্নেল একটু হেসে বললেন, করাচি রওনা হয়ে গেছে। সেখান থেকে মক্কা তীর্থে যাবেন, সেখানেই বাকি জীবন সন্ন্যাস ব্রতে কাটাবেন। একটা প্রশ্নের জবাব বাকি আছে। কি?
কাল সন্ধ্যায় সব জেনেও কেন দুহালা অভিযানে গিয়েছিলেন? খামোকা যত রাজ্যের বিপদ আমাকেই ভুগিয়ে ছাড়লেন। কর্নেল জোরে হাসলেন। গিয়েছিলুম শ্মশান গুহায় হেহয়ের বাক্সটারই সন্ধানে। সেই সঙ্গে বন্ধুবর কামাল খাঁয়ের প্ল্যান ছিল দুর্ধর্ষ ডাকু কিষান চাঁদকে বন্দি করা। কর্নেল কামাল খাঁ বললেন, কাল হাত ফসকে পালিয়েছিল। উটের পিঠে যে জয়ন্তবাবুকে নিয়ে যাচ্ছে বেটা, কিভাবে বুঝবো? বেটা ছদ্মবেশ ধরতে উস্তাদ। দিব্যি উটওয়ালা সেজে নাকের ডগা দিয়ে চলে গেল। তখন রাত প্রায় 9:30। তবে আজ আর নিস্তার নেই, ফাঁদে পড়বেই। বললুম, আচ্ছা কর্নেল, অস্থিভস্যের বাক্সটা কি পেয়েছেন? কর্নেল বললেন, পেয়েছি। শ্মশান গুহায় একটা জালার মধ্যে ছিল পাথরের বাক্স, 2 ফুট চওড়া, 2.5 ফুট লম্বা। মজার ব্যাপার, হেহয়ের হত্যাকারী এটা পৌঁছে দিয়ে থাকবে। সেই বাক্সের গায়েও অবিকল একই কথা লিখে রেখেছে সে। ব্রোঞ্জের ফলকে এবং ঘোড়ার চোয়াল রাখা সিন্দুকের গায়ে লেখা ছিল হুবহু তাই। বোঝা যায় খুব অনুতপ্ত হয়েছিল লোকটা। বাকি পথ আমরা চুপচাপ ছিলাম। জিপের গতি ক্রমশ বাড়ছিল। 7টার মধ্যে পৌঁছে গেলুম লারকানায়। সেই হোটেলের পরিচিত ঘরে আমাদের পৌঁছে দিয়ে কর্নেল কামাল খাঁ চলে গেলেন। অনেক রাতে কর্নেলের ডাকে ঘুম ভাঙল। কর্নেল বললেন, সুসংবাদ ডার্লিং, এইমাত্র বন্ধুবর কামালের ফোন পেলুম। মহেঞ্জোদারোর শস্যগোলার ওখানে কিষান চাঁদ এবং তার সঙ্গীরা ধরা পড়েছে। এবার নিশ্চিন্তে ঘুমাও, অনেক ভোগান্তি গেছে তোমার বসু। তবু তোমার বাকি রাতে সুনিদ্রার কথা ভেবে তোমাকে এই খবর দেওয়া জরুরি ভেবেছিলাম। আর ডার্লিং জয়ন্ত, আগামীকাল সকালে আমরা সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ দেখতে যাব। শুভরাত্রি, সুনিদ্রা সুখের হোক। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।